শুধু দর্শক, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রশাসন থেকে অর্থাৎ সরকারি অধীনস্থ প্রশাসন থেকে আলাদা করার জন্য অনেক দিনের একটি দাবি ছিল। রাজনৈতিক সরকারগুলো সেই কাজগুলো করেনি। বর্তমানে ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সেই কাজটি সফলতার সাথে সম্পাদন করেছে। এই ব্যাপারে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার যেমন চেষ্টা ছিল এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তারও আন্তরিকতা ছিল। এখন থেকে বিচারালয়ের যে প্রশাসনিক কার্যক্রম সেটি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে না, অর্থাৎ বিচার মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় সেটি নির্ধারণ করবে না, সেটি আলাদা একটি সচিবালয় হবে এবং তা সুপ্রিম কোর্টের অধীনে থাকবে। তার ফলে আশা করা যায় যে বিচার বিভাগ রাজনৈতিক সরকারের অধীনে থাকবে না, তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। তাদের অর্থের জন্যে, তাদের সুযোগ সুবিধার জন্য সরকারের প্রতি তাদের যে আনুগত্য সেটির প্রয়োজন হবে না। এটি করা হয়েছে এই জন্য, যেই সরকারে আসুক তার প্রভাব মুক্তভাবে বিচার বিভাগ যাতে চলতে পারে। কিন্তু আমরা যারা বাংলাদেশের মানুষ, তাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে স্বজনপ্রীতি এবং দুর্নীতির। যদি সুপ্রিম কোর্ট তার অধীনস্থ এই সচিবালয় বা প্রশাসন যদি আত্মীয়করণ হয় এবং স্বজনপ্রীতির দুষ্ট হয়, তবে কিন্তু কাজের কাজ তেমন হবে না। তবে কাজ তো করতে হবে, এগোতে তো হবে। অর্থাৎ যে কাজটি হয়েছে সেটিকে অবশ্যই আমরা স্বাগত জানাই, তবে তা খুব সাবধানের সাথে। কারণ হচ্ছে এটি যেন আবার আত্মীয়করণ না হয়, এটি যেন আবার যার বিচার বিভাগে লোক রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টে যার আত্মীয় রয়েছে, স্বজন রয়েছে, সে যেন মনে না করে যে আমার আলাদা একটা অ্যাক্সেস রয়েছে, অর্থাৎ সমাজে আমার একটা প্রভাব রয়েছে, এমনটি যাতে না হয়। আমার মনে আছে যে কিছু কিছু প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব মুক্ত যখন করা হয়েছে, কিছু মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রীরা ইচ্ছা করেই তার মন্ত্রণালয়ে কোনো হস্তক্ষেপ করতেন না। এই সুযোগে ওই মন্ত্রণালয়ের সচিব এবং কর্মকর্তারা আত্মীয়করণ করতেন, অর্থাৎ নিজেদের আত্মীয় স্বজনকে সুবিধা দিতেন। তখন আমার মনে হলো, কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে মন্ত্রীর প্রভাব না থাকার কারণে সেই মন্ত্রণালয়ে ইচ্ছে করে সচিব এবং কর্মচারীরা স্বাধীন মতন দুর্নীতি করতে পারেন। আবার আরেক দিকে সমস্যা হচ্ছে যে যদি ওই মন্ত্রণালয়ের মন্ত্রী খুব পাওয়ারফুল হন, তিনি যদি প্রশাসনকে তোয়াক্কা না করেন, তাহলে দেখা যাচ্ছে দলীয় প্রভাবে চলে। তার মানে কি? আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স, আমাদের ভারসাম্য, এটা খুব প্রয়োজন। সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আইনকে আইনের মতন চলতে দেওয়া। যারা আইন পরিচালনা করেন তাদেরকেও আইন মানতে হবে। যারা বিচার বিভাগ পরিচালনা করেন তাদেরকেও চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকতে হবে। শুধু বিচার বিভাগকে আলাদা করলে হবে না, বিচার বিভাগটা আইন যেভাবে চলে অর্থাৎ বিচার কার্য যেভাবে পরিচালিত হয় তার মধ্যেও পরিবর্তন আনতে হবে। শুধুমাত্র আপনি প্রশাসনিকভাবে স্বাধীন করলেন এটি যথেষ্ট নয়। আপনাকে বিচার কার্য পরিচালনাকে আরো উন্নত, আরো দক্ষ এবং আরো জনবল নিয়োগ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা উদাহরণ আমি দিতে পারি, সেটি হচ্ছে যে যখন কোনো বিচার কার্য সম্পাদন করা হয়, ডিসিশন নেওয়া হয়, তখন লটারির মাধ্যমে সাধারণ ইউএস নাগরিককে ডাকা হয় ডিসিশন মেকিং এর জন্য। এটি কেন করা হয়? কোনো কারণে যদি বিচারকরা বায়াসড হয়ে থাকেন, তবে এই লটারির মাধ্যমে যে সাধারণ জনগণরা আসলো তারা যাতে সঠিক বিচারটা করতে পারেন। অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স,
এটি খুবই প্রয়োজন। এটিকে আমি স্বাগত জানাই এবং আমি ধন্যবাদ জানাই তত্ত্বাবধায়ক বলি আর অন্তর্বর্তীকালীন সরকার বলি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে, যে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য তারা যে উদ্যোগটা নিয়েছেন এটি আসলেই এক ধাপ এগিয়ে যাওয়া বিচার কার্যকে স্বাধীনতা এবং সুন্দরভাবে কাজ করার ক্ষেত্রে। বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার প্রতিষ্ঠার পথে একটা ঐতিহাসিক দিন। আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় স্থাপন করা হলো। এই সচিবালয় আইন করার জন্য বিগত 3 দশক যাবৎ বিভিন্ন রকম চেষ্টা করা হয়েছে, এর আগে করা সম্ভব হয় নাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই আইনটা পাশ হয়েছে এবং এটার পিছনে আমাদের চিফ জাস্টিস, মাননীয় চিফ জাস্টিস বিচারপতি রেফাত আহমেদ, উনি প্রথম থেকে অত্যন্ত উদ্যোগী ভূমিকা পালন করেছেন, আমাদের এনকারেজ করেছেন, গাইড করেছেন। এখন এটা প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের মানুষের লাভ কি? লাভটা হচ্ছে, আপনারা আগে সবসময় শুনতেন যে অধস্তন আদালত যে আছে, ট্রায়াল কোর্ট আছে, সেগুলির উপর যে রাজনৈতিক সরকারের মন্ত্রীরা ছিল, বিশেষ করে আইনমন্ত্রীর কথা বেশি শোনা যেত, ওনারা অনেক ধরনের খবরদারিত্ব করতেন, কে জামিন পাবে, কে জামিন পাবে না, কি রায় হবে, কিভাবে রায় হবে না, এই সমস্ত কিছু, কোন মামলাটা আগে শুনানি হবে।